চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে খুব গুণী একজন অভিনেতা উপস্থিত রয়েছেন। তার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তিনি সবসময় দর্শকদের মন জয় করে এসেছেন এবং তার মজার মজার কথা শুনতে কিন্তু আমরা প্রতিনিয়ত খুব বেশি পছন্দ করি। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা সুমন পাটোয়ারি। শুভ সকাল, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক। আমি অল টাইম জোসেন কুল। বাহ, আপনার কথা এই যে এত সুন্দর করে দারুণ করে মজার কথা বলেন, এটা খুবই ভালো লাগে। আচ্ছা, তো ঈদে তো একটা আলাদা ধরনের একটা আনন্দ থাকে, অন্যরকম একটা আমেজ থাকে। তো আমরা একটু জানতে চাই যে আপনার ঈদটা কিভাবে কাটে এবং ঈদের পুরো দিনের প্ল্যানিংটা কেমন থাকে? এখন আসলে কোনো প্ল্যানই করা হয় না। মানে ঈদের আনন্দ ছিল ছোটবেলায়। ছোটবেলায় আনন্দ ছিল কি, ওই দিন পড়াশোনা করতে হবে না, ওই দিন কিছু টাকা পয়সা পাওয়া যাবে, যা ইচ্ছা সালামি পাওয়া, যা ইচ্ছা তা খাওয়া যাবে। কিন্তু এখন হচ্ছে জীবন পুরো উল্টে। এখন হচ্ছে যে ধরেন আছে না, এখন তো সারা বছরই পড়াশোনা করতে হয় না, উল্টা এই অফিসের চাপ নিতে হয়। সো এই ঈদের দিনটা হচ্ছে একটা মানে যে রিফ্রেশিং ডে, যে এই দিন আসলে চুপচাপ বাসার মধ্যে শুয়ে বসে থাকবার আরাম করে। আচ্ছা, এটা তো কুরবানি ঈদ ছিল, তো কুরবানি ঈদে তো খাওয়ারটাই মেন ফোকাসে থাকে। সো আপনি খেতে পছন্দ করেন অবশ্যই, কি কি ধরনের খাবার আপনার খুব পছন্দ? এটা একটা কঠিন প্রশ্ন যে আমি খাইতে পছন্দ করি। হ্যাঁ, আমাকে দেখে সবাই ভাবে যে আমি খুবই ফুডি। হ্যাঁ, আসলে কিন্তু আমি খুব বেশি ফুডি না। আমি কিন্তু খুব বেশি, এখন একটা অনেকে বলে এই যে ঢং করার চেষ্টা করতেছে, কোনো ঢং কিছু না। কিন্তু আমি ফুডের টেস্ট নিতে পছন্দ করি। মানে আমি যে কোনো ফুডের নতুন নতুন ফুড, নতুন নতুন আইটেম, নতুন নতুন রেসিপির টেস্টটা নিতে পছন্দ করি। কারণ হচ্ছে হলো গিয়ে নতুন নতুন ফুড আইটেম টেস্ট করাটা হচ্ছে আমার এক ধরনের হবি। আগে তো এমনও ছিল যে আমরা বন্ধুরা মিলে অদ্ভুত একটা, ধরেন যে কোনো একটা জায়গায় চিনি না, ধরেন যে এই কারণবাজার এলাকাটা ধরুন আমরা চিনি না, আমরা গিয়ে কারণবাজার এসে হাঁটতাম, হাঁটে দেখতাম যে এখানে কি কি খাবার পাওয়া যায়। এরকম আরেকদিন আরেক এলাকায় চলে গেলাম। ফলে আমরা এরকম করে প্রচুর খাবার ইনোভেট করার চেষ্টা করতাম এবং অনেক জায়গায় আমরা নতুন নতুন মজার মজার খাওয়া খুঁজে পেয়েছি। আচ্ছা, আমরা জানি সেই সাথে আপনি প্রথম আলোতেও যুক্ত আছেন, কি পোস্টে আছেন এবং সেখানে কাজের এক্সপিরিয়েন্স কেমন? আমার লাইফে আমি দুই ধরনের কাজ করি। হ্যাঁ, এক ধরনের কাজ হচ্ছে হলো গিয়ে প্রাইডের জন্য, আরেক ধরনের কাজ হচ্ছে টাকার জন্য। এটা লাইফে আমরা সবাই করি কম বেশি। প্রথম আলোটা হচ্ছে আমার কাছে প্রাইডের জায়গাটা, যে প্রথম আলোর সাথে আমি কাজ করি বা প্রথম আলোর সাথে আমি এতদিন ধরে আছি। কারণ প্রথম আলো টিমের সাথে আমার বন্ডিংটা হচ্ছে সেই শুরুটা হয়েছিল কত বছর, কত সালে? হচ্ছে প্রথম আলো টিমটা তো বেসিক্যালি মানে ব্যাকআপ অফ ভোরের কাগজ টিম। সো ভোরের কাগজে আমি কাজ করি শুরু করি 96 থেকে। 96 মানে হচ্ছে যে আসলে এখানে আমার যে অডিয়েন্স আছে তাদের অনেকের জন্মই হয় না তখন। আমারও হয়নি। মানে এটা আপনার বদান্যতা, ফলে আমার দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য। ফলে 96 থেকে কাজ শুরু করি, তারপর 98-এ প্রথম আলো। এবং মানে প্রথম আলোর যে টিমটা আমরা একসাথে যখন ভোরের কাগজ থেকে প্রথম আলো আসলাম, তখন পুরো ব্যাপারটা এমন যে প্রথম আলোর মাটি কামড়ে পড়ে থাকাটাই আমাদের জন্য আনন্দের, এবং সেই আনন্দটা আমাদের এখনো আছে। মানে প্রথম আলোর সেই মোহটা, মানে সেই আনন্দটা আমাদের এখনো যায় না। মতি ভাই, আনিস ভাই, সাদ ভাই, সুমি আপা, সবার সাথেই মানে কাজ করে যে আনন্দটা পাওয়া যায়। আমি চাই যে অনেকবার চেষ্টা করছি যে প্রথম আলোতে আমি আর লিখবো না, কিন্তু তারপরেও যে সেই প্রাইডের জায়গাটা থেকে যায়, তো ওটাই আর কি। আচ্ছা, এই যে আপনি দর্শকদের মন জয় করে ফেলেছেন আপনার দুর্দান্ত অভিনয় পারফরমেন্স দিয়ে, এবং সেই সাথে আপনি দর্শকদেরকে অনেক হাসিয়েছেনও। সো এই যে নাটকে বা অভিনয় জগতের অভিষেকটা আপনার জীবনে কিভাবে হয়েছিল একটু জানতে চাই। মানে আমি মোটেও অভিনয়টা পারি না। প্রথম কথা হচ্ছে আমি অভিনয়টা পারি না। আমি ন্যাচারাল, আমি মানে এটাকে ন্যাচারালও বলা উচিত না। মানে একটা কাজ করলে আসলে শিখে টিকে করা উচিত। আসলে মানে বাংলাদেশ বলেই আসলে বোধহয় কোনোভাবে টিকে আছে, আর লোকজন কোনোভাবে পছন্দ করে গেছে। এটা হচ্ছে যে আমি তো প্রথম আলো প্রসঙ্গে যখন তুলেন, হ্যাঁ, প্রথম আলো তো দীর্ঘদিন কাজ করার সুবাদে যে হয়েছে কি, প্রচুর আমাকে ডিরেক্টরদের ইন্টারভিউ করতেছে, এক সময় ইয়েদের ইন্টারভিউ করতেছে। তো তাদেরকে যেহেতু আমি অনেক রকম বাটায় ফেলছি, তারাও এক সময় আমাকে বাটায় ফেলার চেষ্টা করলো, এবং তারপরে যথানিয়মে যে আমি ওই বাটে পড়ে গেলাম, পড়ে গিয়ে এই নাটক করা শুরু। এটা শুরু হয়েছিল 96-97-এ বোধ হয়। তখন তুষার ভাই, মানে আব্দুল তুষার ভাই তখন আমাদের সাথে ভোরের কাগজে একটা কলাম লিখতেন উনি, চিকিৎসা টাইপের কলাম, মেলা পাতায়। তো তুষার ভাই একদিন বললো যে সুমন, কালকে আমার একটা মিউজিক ভিডিও আছে, তুমি একটু আইসো। তাই বললাম আসবো। তুষার ভাই আসো কী হবে। আর তুষার ভাই বলছে, বড় ভাই, গেলাম, গিয়ে ওর মধ্যে একটা ছোট্ট পার্ট ছিল। তাহলে ওটা করে টোরে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসলাম। মানে ওটা যে আমার কোনো রকম যে এটা শুটিং করে আসলাম, কি করে আসলাম, কোনো অনুভূতি কাজ করছিল না। গেলাম, আমি আর আমার একটা বন্ধু ছিল ওমর, দুজন মিলে গেলাম, শুটিং করলাম, তারপর চলে আসলাম। ওটা দেখে তারপরে সাইদুর রহমান টুটুল ভাই একটা বিজ্ঞাপনের জন্য আমাকে চয়েস করেন। হ্যাঁ, কোনো অদ্ভুত কারণ আমি জানিও না, এটা ওনারা ওই মিউজিক ভিডিও দেখে চয়েস করেছে। তারপর একদিন টুটুল ভাই তখন প্রথম আলোতে চলে আসছি আমরা, প্রথম আলো অফিসে এসে বললো আপনার একটা ছবি দেন। আমি চিনি না, যাই না। তো এখন টুটুল ভাই আবার আমাদের অফিসে অনেককে চিনি না, আমরা ছবি দিয়ে দিলাম।
তারপরে ভাই কোনো পাত্তা নাই। তারপরে ঠিক আমার মাস্টার্স পরীক্ষা আগের দিন হঠাৎ করে টুটুল ভাইয়ের এডি এসে বললো যে কালকে তো আপনার শুটিং। আমি বললাম মানে কি, আমার পরশুদিন থেকে মাস্টার্স পরীক্ষা, হ্যাঁ আর যা হয় আর কি, আমি তো যে শেষ সাথে পড়া। আমি বলছি ভাই এটা কী বলেন? বলছে না এটা তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, হয়ে গেছে, তারপরে কালকে আপনার শুটিং। আমার তো মানে মোটামুটি, এবং আমি শিওর যে আমি জীবনে এত পারফেক্ট কোনো কাজ এত বছরে ওটাই করছিলাম ঠিক মতো। কারণ হচ্ছে আমার মাথায় টেনশন হচ্ছে কখন এই জিনিস শেষ হবে, আমার এইসব বিজ্ঞাপন কিচ্ছু লাগবে না, কখন এই জিনিস শেষ হবে, আমি দৌড় দিয়ে বাসায় যাবো, বাসায় গিয়ে বই নিয়ে পড়বো, কারণ পরের দিন সকাল থেকে আমার মাস্টার্স পরীক্ষা। আচ্ছা, মানে সেই স্টুডেন্ট লাইফ থেকে একটা মজার স্মৃতি। এবং অনেকবার আপনি বাটে পড়েছেন, সো প্রথমবার বাটে পড়লেন, পরের বারগুলো কি বাটে পড়ার মতো মনে হয়েছে নাকি মনে হয়েছে যে না পরের বারগুলো তো যে আপনি যখন একবার ওনাদের ঢেকি গিলা শুরু করবেন তখন বিভিন্ন রকম ঢেকি আপনাকে গিলতে হবে, আর তখন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে ঢেকে গেলাম। যেমন আমি বলি যে ফারুকি ভাই হচ্ছে আমাদের গরিব বেলার বন্ধু আর কি, আমরা প্রথম একসাথে আড্ডা দিতাম, একসাথে ইয়ে করতাম। ফারুকি ভাই, শুভ্র ভাই হচ্ছে আমার ব্যান্ডমেট গাজী শুভ্র, তারপর অমিতাভ রেজা হচ্ছে আমরা একই পাড়ায়, আমরা একই ব্যাচমেট, হ্যাঁ মানে ওকে আমরা পাপ্পু নামে ডাকি। সো ওই যে বন্ধু বান্ধবের এই একের পর এক বাট এই বাটেই পড়ে আছি। কিন্তু আমি স্ট্রিক্টলি যেটা করি যে আমার চাকরিটা হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার, এগুলো হচ্ছে আমার একদম যদি ব্যাটে বলে মিলে, যেমন পছন্দ বা পছন্দের থেকে আমি সবার আগে শুনি যে কোন দিন, যেমন ধরেন যে শুক্রবার ছাড়া আমি কাজ করি না, শনি যাবার ছাড়া আমি একদমই কাজ করি না, হ্যাঁ। সো ওই যে ভাইয়া বুধবার দিনটা একটু দেন, একটা দিন দেন। এখন সমস্যা হচ্ছে ও ভাবতেছে আমি খুবই একটা পার্ট নিয়ে যাই, না দিতে পারবো না। আমার কাছে হচ্ছে আমার চাকরিটা যেহেতু মেইন, সেহেতু আমি আর ঠিক এটার সাথে আর ঠিক কম্প্রোমাইজ করতে চাই না আসলে। আচ্ছা, সো সর্বশেষ কোথায় অভিনয় করা হয়েছে, লাস্ট কি কাজ করা হয়েছে? লাস্ট তো ঈদে অনেকগুলো কাজ করলাম। এই ঈদে মোটামুটি তো জীবন শেষ হয়ে গেছে, কারণ প্রথমত হচ্ছে গরম, মানে এবারে ঈদের কাজ করতে গিয়ে পুরো গরম। যেমন আমরা ফিমেল নামে একটা ওয়েব সিরিজ আমরা গত 4 বছর ধরে করতেছি, হ্যাঁ এবার 4টা ঈদে মুক্তি পেল। ওটা করতে গিয়ে ওটা যখন যে মানে পুরা হিট ওয়েভ যখন চলতেছে তখন মোটামুটি আমরা ফিমেল করতেছি। আমি তখন মানে ডিরেক্টরকে আমি কি বললাম, আমি প্লিজ এরপর থেকে আল্লাহ দোহাই লাগে ফিমেল 5 যদি বানাস তাহলে শীতকালে বানাবি। আচ্ছা, আমরা জানি যে আপনি সাংবাদিকতার পেশাতেও ছিলেন, কিন্তু সেই পেশাটার কন্টিনিউ করেননি কেন? দেখেন মানে সব কিছু মানে ভালো লাগলেই যে করতে হবে, হ্যাঁ মানে আপনার বিরিয়ানি খেতে ভালো লাগলে আপনি প্রতিদিন বিরিয়ানি খাবেন না, হ্যাঁ। তো সাংবাদিকতাটা যে বললাম না, আমার কাছে খুবই একটা মানে প্রাইডের জায়গা। সো আমি চাইছি যে এটা আমার কাছে আমার মতোই থাক, হ্যাঁ মানে আমি ঠিক সাংবাদিক হয়ে ওঠার জন্য যে উৎকর্ষতা দরকার সেটা হয়তো বা আমার নাই, বা আমি মনে করছি যে এটা থেকে আমার অন্য জায়গায় আমি বেটার করতে পারবো। সো আমি সুইচ দ্য জব। মানে আমি প্রথম থেকেই আমরা কখনোই আমরা যারা বন্ধুরা একসাথে পত্রিকা কাজ করতাম তারা কেউই যে সাংবাদিক হবো সেটা না, আমাদের একটা এক ধরনের ভালো লাগা ছিল, এক ধরনের ভালোবাসা ছিল, সো সেটাই কাজ করছে। আচ্ছা, বিজ্ঞাপনে কাজ হয়েছে, নাটকে কাজ হয়েছে, প্রথম চলচ্চিত্রে কোন চলচ্চিত্র অভিনয় করা হয়েছে এবং অভিজ্ঞতা কেমন? প্রথম চলচ্চিত্র হচ্ছে ইফতার ফামি, একটা টু বি কন্টিনিউড নামে একটা সিনেমা ক্যারেক্টার কি ছিল? বানিয়েছিল ওর মধ্যে পূর্ণিমার মামা বোধ হয় একদম। আচ্ছা, সিনেমায় আমার যেটা হয় যে সিনেমায় আমি কোনোভাবেই আমি টাইম ম্যানেজটা করতে পারি না, হ্যাঁ। যেমন ফারুকি ভাই যেমন ইয়ের সময় টেলিভিশন সময় বললো যে সুষমান না তো তোর জন্য চরিত্র ভাবছি, আল্লাহ ফারুকি ভাই প্রেম আলাপ এখানেই শেষ হোক, কারণ হচ্ছে এরপর 2 ওয়ার্ড বাইলে হচ্ছে যে 15 দিন। যেমন আমাকে ওই ছুঁয়ে দিলে মনে সময় শিয়াব ভাই ফোন করে বলছিল যে আপনি 10টা দিন সময় দিলেই হয়ে যাবে। আমি বললাম শিয়াব ভাই 10 দিন, দুই দিনই তো আমি সময় দিতে পারবো না। মানে আমার যে টাইমটা সিনেমার জন্য আমার টাইম ব্যারিয়ারটা খুব ঝামেলা করে। সো এখন যারা অভিনয় জগতে আছেন, নতুন যারা আছেন কাজ করছেন, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন, কেমন করছেন তারা আপনার চোখে? অল আর জোস, প্রত্যেকে খুব ভালো করে, প্রত্যেকের প্রচুর প্যাশন নিয়ে আসে। কিন্তু আমি ওদেরকে একটা কথাই বলি যে ভাই প্যাশন নিয়ে আসতেন, আপনি কাজ করতেছেন, সব নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু পড়াশোনাটা করেন। এখন ওরা বললো যে আমি খুব একটু পড়াশোনা করে আসেন আর কি, যেটা করতে চান আর কি। আচ্ছা, আপনার পছন্দের অভিনয় শিল্পীকে? এটা তো এরকম মানে আছে না, আপনি ঠিক পোলাও ভালোবাসেন না বিরিয়ানি ভালোবাসেন, এই ধরনের মানে কি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়? এটা তো চেঞ্জ হবে। আচ্ছা, এখন যদি বলি রিসেন্টলি কাকে ভালো লাগছে, কার কাজ ভালো লাগছে? আমার ধর এক একজনের এক একটা কাজ ভালো লাগে, ধরুন মানে আছে না এক একজন এক এক ভালো, এই নাটকে ও ভালো করলো, ওই নাটকেও ভালো। এখন ধর আমি যদি বলি যে এরকম না, আমি ওর অনেক বাজে, আপনি বলবেন যে সুমন ভাই ওর তো 50টা বাজে নাটকও আছে, এটাও সত্যি কথা। আর আমি বলি যে মোশাররফ ভাই বেস্ট, হ্যাঁ আপনি বললেন মোশাররফ ভাইয়ের তো এই নাটকগুলো খুবই খারাপ।
চঞ্চল ভাইয়েরও খারাপ নাটক আছে, সত্যি কথা। সো মানে হচ্ছে যে কে কোন ক্যারেক্টারটা প্লে করতেছে এবং সেটা আসলে কতটুকু আনন্দ দিতেছে, সেটাই হচ্ছে আসলে বিষয়। আচ্ছা, এখন তো আরো একটা ট্রেন্ডি বিষয় চলছে ভাইরাল হওয়ার, সবাই ভাইরাল হওয়ার জন্য খুব বেশি হইচই পড়ে গেছে একটা চারদিকে। তো আপনার কাছে কি মনে হয় ভাইরাল হওয়ার বিষয়টি কেমন এবং আপনি হতে চান কিনা? ভাইরালের বিষয়টা কি মানুষজন না, মানে প্রথমত হচ্ছে যে আপনাকে আসলে এক ধরনের মানে আমি কি বলবো এটাকে, ধরেন যে ওর মধ্যে কনফিডেন্সের অভাব থাকার পরেও ভাইরালটা হওয়ার চেষ্টা করে। এটা একদমই কনফিডেন্সের অভাব, যে আপনার কনফিডেন্স যদি ঠিক মতো থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু লাগে না। আর আমার যেহেতু মানে আছে না, এটা ব্রেড অ্যান্ড বাটারও না, আমার কিছুই না। হ্যাঁ, সো ভাইরাল আমি করবোটা কি, ধরেন যে ভাইরাল হইলাম, হিট হইলাম, তারপর যে 7 দিন ডেট চায়, তাহলে ডেটটা কোত্থেকে দিব? তার থেকে না হওয়াটা ভালো না? আচ্ছা, এখন তো আমরা দেখি যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, মিডিয়াতে স্পেশালি মিডিয়া পার্সনদের উপর কিন্তু দর্শকদের একটা আলাদা রকমের চোখ থাকে, যে কি করছেন তারা, কোথায় যাচ্ছেন বা কি তাদের জীবনে ঘটছে। তো এটার কারণে দেখা যায় সমালোচনা আলোচনার একটা সৃষ্টি হয়। তো আপনার জীবনে কি এরকম হয়েছে কিনা সমালোচনা আলোচনা, এবং যেটা আপনাকে ভাবিয়েছে কিনা? টুকটাক যে হয় সেটা বলবো না, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আমি বিচ্যুত। আপনি যখন থেকে এই জায়গাটায় পাড়া দিবেন, হ্যাঁ, তখন থেকে আপনাকে আপনার পার্সোনাল লাইফটা বলতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি কি মানুষ না, আমি কি জানা না। আপনি আমরা যখন যে কাজটা করব, হ্যাঁ, যিনি একজন সৈনিক হবেন, হ্যাঁ, তিনি প্রথম চান্সেই কিন্তু উনি করেন যে সিদ্ধান্ত নেন যে উনি দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করবেন। আর উনি উৎসর্গ করবেন কি, উনি পরে মারা যাবেন কি যাবেন সেটা তো অন্য বিষয়, কিন্তু ওনার কিন্তু প্রথম ব্রত থাকে। সেরকম আমাদের মিডিয়াতে যখন আমরা প্রথম পাড়া দিই, প্রথমে হচ্ছে আপনার পার্সোনাল লাইফটা আপনাকে ভুলতে হবে। কারণ হচ্ছে আপনি মিডিয়ার প্রচুর বেনিফিট নেবেন, সব কিছু বেনিফিটের আবার একটা ডিসঅ্যাডভান্টেজও থাকবে। হ্যাঁ, সেগুলো হচ্ছে মিডিয়ার কিছু ডিসঅ্যাডভান্টেজ। দুইটাকে আপনাকে প্লাস মাইনাস করে আপনি যখন একটা অঙ্ক কষে ঠিক করবেন, তখনই আপনাকে আসলে জায়গাটা আসতে হবে। আচ্ছা, আমরা জেনেছি যে আপনি খুব সুন্দর গানও করতে পারেন। গান আমি কখনো গান করতাম না, এটা একদমই ভুল ধারণা। এটা কি তাহলে ভুল তথ্য? আমি হচ্ছিল আজীবন আমি বাইবর্ন মিউজিশিয়ান, মানে আমি চাইছি আজীবন মিউজিকটা করতে। আমার একদম প্রথম দিকের ব্যান্ডমেট হচ্ছে যে হাবিব, বালাম, এরা হচ্ছে আমাদের প্রথম দিকের ব্যান্ডমেট আমরা। হ্যাঁ, সো তারা এখন একদম ফুল টাইম মিউজিক করে। আমার যখন আবার অনেক টাকা পয়সা হবে, তখন আমি আবার সব কিছু ছেড়ে শুধু মিউজিক করবো। আচ্ছা, তো গুনগুন করে কখনো গান গাওয়া হয় না? খারাপ, ওটা লোকজন নিতেই পারবে না। খালি লোকজনকে মানে এত পেন দেওয়ার, নাটক করে প্রচুর পেন দিতেছি, আর পেন দেওয়ার দরকার নেই। আচ্ছা, অবসর সময় কিভাবে কাটে? পরিবারের সঙ্গে নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে? বেশি সময় কাদেরকে দেওয়া হয়? বেশি সময় অফিসকেই দেওয়া হয়। হ্যাঁ, প্রথমত অফিস, তারপর হচ্ছে লোকে বন্ধু। আর আমি আর আমার মা একসাথে থাকি তো। হ্যাঁ, তো যে আমরা দুইজনে মানে অফিসে বেশি সময়টা কেটে যায় কাজের ব্যস্ততার জন্য। জীবনে আমাদের সবারই প্রচুর সময় নেয়। অফিস, ট্রাফিক, এগুলো তো আমাদের জীবন থেকে প্রচুর সময় নেয়। তারপরে কিছু বন্ধুরা আর কিছু মা। আচ্ছা, সামনে আমরা নতুন কি কাজ দেখতে পাচ্ছি? সামনে অবশ্য ব্যাচেলর পয়েন্ট 5টা বোধহয় করবো, তারপরে আরো কিছু নাটক। আমার না কোনো রকম পরিকল্পনা নেই। আমার হচ্ছে যে শুক্রবার মিলতে হবে, এই মিলতে হবে, সেই মিলতে হবে। সো আমার হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম কোনো পরিকল্পনা করি না। যেটা আসবে, যদি ভালো লাগে করবো, না ভালো লাগে করবো না। কারণ আমার একটা কাজ করার সময় আমি স্ক্রিপ্ট থেকে আমি দেখি যে ওখানে যে আমি যাবো, ওখানে গিয়ে আমি আড্ডাটা কত ভালো মারতে পারবো, এই আমার। কারণ 5 দিন অফিস করে মানে আসে না, একদিন শুটিং করা, 2 দিন শুটিং করাটা মানে খুবই কষ্টদায়ক হয়ে যায়। আপনি তো খুব মজার কথা বলেন এবং খুব সুন্দর করে কথা বলেন, এবং খুব ভেবে চিনতে বা আপনার মনে যেটা আসছে আপনি ন্যাচারালি সেটা বলার চেষ্টা করেন। অভিনয় যখন করতে যান, তখন তো একটা স্ক্রিপ্ট থাকে, ডায়লগ থাকে। সেই ডায়লগ ওয়াইজ কি ফলো করেন, নাকি যখন আপনার মনে হয় যে না এর সাথে আমি নিজের একটু কিছু অ্যাড করতে চাই, করে ফেলেন? দেখেন, আমি অনেক বছর ধরে যেহেতু লেখালেখির সাথে জড়িত বা এর সাথে যেত, সো আমি আসলে মানে বুঝি যে এটা আসলে মানে একটা লোক আসলে কেমনে কথা বলবে। মানে স্ক্রিপ্টে আমি ডিরেক্টরকে পূর্ণ সম্মান রেখে স্ক্রিপ্ট রেখে আমি ওনাকে অনেক সময় বলি যে ভাই এটাকে আমি এইভাবে বলতে পারি কিনা। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের অনেকগুলো জিনিসই তো আমরা নিজেরা ন্যাচারালি ডেভেলপ করছি। সো আপনি দেখবেন যে আপনার কথাটা যত ন্যাচারাল হবে, লোকজন তত আপনার সাথে কানেক্টেড হবে। সো স্ক্রিপ্ট অবশ্যই ফলো করি, কিন্তু সাথে একটু নিজের মতো করে নিই। আচ্ছা, আপনি বলছিলেন যখন আপনার অনেক টাকা পয়সা হবে তখন আপনি মিউজিক নিয়েই কাজ করবেন। তখন কি আমরা মিউজিক ভিডিও কি নতুন নতুন গান উপহার পাবো কিনা? আমি জানি না কি করবো। হ্যাঁ, আগে টাকা পয়সাটা হোক, বা আমি আরেকটু বুড়া হই, তারপর করা শুরু করবো। আচ্ছা, অভিনয় জগতের সাথে কি খুব বহুদূর যাওয়ার ইচ্ছে আছে, নাকি কখনো স্কিপ করার সম্ভাবনা আছে? এই যাবে বহুদূর বা গেছি বহুদূর কোনোটারই কোনো ইচ্ছা নাই। যতদিন ভালো লাগবে। তারপর একটা প্ল্যানিং থাকে না যে আমি এটা করতে চাই। সত্যি কোনো প্ল্যান নাই। কারণ হচ্ছে গিয়ে এই প্ল্যানটা করার জন্য আসলে আপনাকে আসলে
এটার জন্য ইন্টু হইতে হবে, মানে আছে না যে মানে আমাকে আসলে অভিনয়ের জন্য ফুল এফোর্টটা দেওয়া উচিত, আমার অভিনয়টা শেখা উচিত, অভিনয় নিয়ে একটু কর্মশালা করা উচিত, কোর্স করা উচিত, মানে কিছু কাজ করি। আমি এগুলো কিচ্ছু করি না, সত্যি কথা। হ্যাঁ, সো যখন আমি একটা প্ল্যান করব, হ্যাঁ প্ল্যান করার কোনো মানে আমি কোনো কিছু না করে, আমি যেমন অনেকেই জিজ্ঞেস করি যে অনেকে ভালো অভিনয়, তারা বলছেন যে আপনাকে কে বলছে অভিনয় আসতে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে অভিনয় আসছেন? না। তাহলে আপনার বাবা অভিনয় করতো? না। মা অভিনয় করতো? না। তাহলে কেন আসছেন? বলছে ভাই ভালো লাগে। মানে ভালো লাগাটা একটা শব্দ, আর একটা হচ্ছে আপনি শিখে জেনে বুঝে ওটার জন্য এফোর্ট দিয়ে আসাটা হচ্ছে আরেকটা জিনিস। দুইটা কিন্তু দুই জিনিস। ভালো আমাদের অনেক কিছু লাগতে এপারে, আপনি হয়তো নিজেও গান গাইতে পারেন, হ্যাঁ, কিন্তু গান গাইতে পারেন বলে আপনি স্টেজে উঠে যাবেন, হ্যাঁ সেটা না, আপনি নিজের মতো করে গান গাইবেন। তো ওই ব্যাপারটা হচ্ছে ওইরকম আর কি। আচ্ছা, কি মনে হয় যে নতুন যারা এখন আসছেন তাদের কি সুযোগ প্রপার ওয়েতে দেওয়া হচ্ছে কিনা? দেখেন, এই প্রপার ওয়ে বলে পৃথিবীতে কোনো শব্দ এখনো তৈরি হয় না। এখন ধরেন যে লোকটা বিসিএস এর চাকরির জন্য অ্যাপ্লাই করা হচ্ছে প্রায় 50,000 লোক, চাকরি পায় 500 লোক, হ্যাঁ, এখন আপনি এটাকে কীভাবে মেজার করবেন? হ্যাঁ, সো এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মানে লাক, আপনার লাকটাও অনেক বড়, লাকটা ইজ অনেক বড় ব্যাপার, যে আপনার মানে লাকটা আপনাকে কই নিয়ে যাচ্ছে, সে সাথে সাথে লাক প্রেফার করা অবশ্যই একটা বড় জিনিস। মানে আপনি সারা বছর পড়াশোনা করলেন, পরীক্ষা আগের রাতে আপনার জ্বর আসলো, সো আপনার লাক আপনাকে আসলে প্রেফার করলো না, সো এটাই হতে পারে। মানে সো আপনি যে কোনো সময় যে কোনো কিছুতেই হ্যান্ডেল করতে পারেন, আবার নাও করতে পারেন। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীর জীবনে কিন্তু একটা গোল্ডেন মুহূর্ত থাকে, গোল্ডেন পিরিয়ড। সেই গোল্ডেন পিরিয়ড আপনার জীবনে আপনার কাছে কোন সময়টি মনে হয়? আমার তো সবসময় গোল্ডেন পিরিয়ড মনে হয়, মানে খুবই আনন্দে আছি, লোকজনের সাথে কাজ করতে পারতেছি, নতুনদের সাথে কাজ করতে পারতেছি। যেমন ধরেন যে আমি যাদের সাথে আগে কাজ করছি, হ্যাঁ তাদেরও পরবর্তী প্রজন্ম, হ্যাঁ তাদের সাথে আমি কাজ, একদম সিম্পলি যে আমি হাউসফুল করছিলাম ইফতেখার আহমেদ ফামির সাথে, ফামি রনির সাথে। ফামি রনিদের তখনকার এডি ছিল গিয়ে কাজল আরফিন অমি, এবং তারপরেও এখন আমাদের নিয়ে কাজ করতেছে। সো আছে না যে, এবং ওদের সাথে আমরা খুবই আনন্দ নিয়ে কাজ করতে পারতেছি। কোনো সিনেমায় বা নাটকে যখন অভিনয় শিল্পী নেওয়া হয়, তখন সেই চরিত্র এবং ডায়ালগ সব কিছু মিলিয়ে কিন্তু সেই চরিত্রের জন্যই তাকে পারফেক্টলি চুজ করা হয়। আপনার ক্ষেত্রে কোন ধরনের চরিত্র তারা চুজ করে আপনাকে কাস্ট করতে দেন? প্রথমত হচ্ছে এই যে মানে আসে না যে সবার ধারণা যে আমি মোটা বলে এক ধরনের প্রেফারেন্স পাই, হ্যাঁ, কিন্তু এগুলো না অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ, এখনও যে ক্যারেক্টারের সাথে না গেলে বা কোনো কিছু না গেলে না ওইভাবে চিন্তা করে না। সো মানে ওটাও যে প্রথম দিকে হয়তো দু একটা হয়েছিল, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে প্রত্যেকে আসলে গল্পটা চিন্তা করে, গল্পটার সাথে আসলে আমি কটুক রিলেটেড বা কটুকভাবে কানেক্ট করতে পারি, সেটা চিন্তা করার পরই ব্যাপারটা ঘটে। কমেডি সাইডের যে বিষয়টি দেখি, যে আমরা প্রত্যেকটা সাইডে কিন্তু দেখি কমেডির একটা পার্ট থাকে নাটকে, সিনেমাতে। সেই পার্টটা কি আমরা আরও বেশি করে পেতে পারি কিনা, বা এই পার্টটা ছাড়া আসলে একটা মুভি বা একটা নাটক কেমন হতে পারে, সেটিও কি এরকম হতে পারে কিনা? দেখেন, আপনার আমাদের বাংলাদেশে ধরলাম যে 20 কোটি লোক আছে, 20 কোটি লোকের প্রত্যেকের একটা করে প্রেমের গল্প আছে, প্রত্যেকের একটা করে দুঃখের গল্প আছে, একটা করে আনন্দের গল্প আছে। সো আমাদের প্রতিটা নাটকে তো ওইভাবেই তৈরি করা হয়। হ্যাঁ, সো হচ্ছে যে 20 কোটি লোকের মানে হচ্ছে 3 করে 60 কোটি গল্প। সো 60 কোটি গল্প তো বিভিন্ন রকম ফ্রেজ থাকে, আর কমেডি পার্টটা তো হচ্ছে আপনার লাইফে আনন্দও আছে, দুঃখও আছে, ইও আছে। সো যেটার সাথে যায়, মানে কোনো কিছুকে সুপার ইম্পোজ না করলেই হইলো। আচ্ছা, এবং আমরা অনেক সুপারস্টারকে দেখেছি, স্টারদেরকে দেখেছি যারা নাটক থেকে যখন সিনেমাতে যান তখন কিন্তু তারা আর নাটকে ব্যাক করেন না। যেমন আমরা যদি বলি, সিয়ামকে আমরা দেখেছি নাটকে, তারপর তিনি যখন চলচ্চিত্রে গেলেন তাকে কিন্তু আমরা আর সেই নাটকে দেখতে পারি না। আফরান নিশুকেও আমরা সিনেমাতে দেখেছি, এখন তিনি নাটক খুব কম করছেন। সো এইটি কেন হয়ে থাকে, এবং আমরা কেন আবার কি তাদেরকে পেতে পারি কিনা? আমি জানি না, এটা নিশ্চয়ই ওনাদের একটা ব্যাখ্যা আছে, ওনারা যেহেতু কাজ করেন, ওনারা দুটো মিলে কাজ করেন। তো আমার মনে হয় যে এটা দর্শকদেরও এক ধরনের মেন্টালিটি তৈরি হয়, যে যাকে আপনি সারাক্ষণ দেখতেছেন ফ্রিতে, হ্যাঁ, তাকে আবার সিনেমায় দেখতে ঠিক মানে ওই কানেক্টিভিটি ব্রিজিংটা এতে একটু ঝামেলা হয়, দর্শকের দিক থেকে এই ঝামেলাটা হয়। সো এর জন্য ওনাদেরকে একটু আলাদা থাকা উচিত আমি মনে করি আর কি। এবার একটু জানতে চাই, পরিবারে কারা কারা আছেন? আমার পরিবার, আমার মা আছেন আর আমি আছি, আমার ভাই বোনরা আছে। আচ্ছা, আপনি যে অভিনয়ে আছেন, তাদের উৎসাহ কেমন পান? তাদের উৎসাহ তো মানে আমার এই পুরো কাজটা হচ্ছে আমার মায়ের উৎসাহে করা। মানে আমি কখনোই চাই নাই যে কখনো আমি অভিনয় করব বা কখনো কিছু করব। তারপরে আম্মার ক্যান্সার ধরা পড়লো, তারপরে আমি দেখলাম যে আম্মা কি করলে খুশি হয়, তো আম্মা দেখলাম যে আমি অভিনয় করলে খুশি হয়। তো আমি তখন যে টুকটাক, এর আগে প্রচুর অফার আসতো, আমি না, তারপর থেকে করা শুরু করতেই
করা। আম্মা ইজ লাইক লাভ টু দ্যাট। হ্যাঁ, আমার ভাই বোনরা আমার খুবই কড়া সমালোচক, তাদের সত্যি ধারণাটাই আর কি যে আমার দ্বারা কিছু হয় না, এবং এটাও সত্যি কথা যে কিছু হয় না, কিন্তু তারপরেও না না, আপনি অনেক কাজ সুন্দরভাবে করেন এবং দর্শকদের মন আপনি জয় করেছেন। অবশ্যই এই কারণেই সুমন পাটোয়ারি এই নামটি কিন্তু শুনলেই দর্শকদের মাথায় কিছু ক্যারেক্টার ওয়াইজ চলে আসে, যেটি আপনি স্টাবলিশ করেছেন আপনার ক্যারেক্টারের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনি মজার একজন মানুষ, আপনার জন্য অনেক শুভকামনা, আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।